Hello everyone, welcome to our channel that's Learn Today. Learn Today for TET in Bengali এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সেটা হলো ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্লাস। অবশ্যই এটা কিন্তু প্রাইমারি টেটের জন্য যেরকমভাবে অ্যাপ্লিকেবল হবে সেরকমভাবেই অ্যাপ্লিকেবল হবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এই পরিবেশের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তিনটে পরীক্ষার জন্যই। এছাড়া আপার প্রাইমারিতে যারা আর্টস বা সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে তাদেরও কিছু নিজেদের যে চয়েসের পেপার থাকবে সেখানেও কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। সুতরাং আজকের এই পর্বটা অত্যন্ত ইম্পর্টেন্ট। শুধু ইভিএসের পর্ব নয়, শুধু ইভিএসের ক্লাস নয়, এখানে যে বাছাই করা 50টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই শুরু থেকে শেষ অবধি দেখো, তাতে কিন্তু তোমরা যেমন প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তেমনই আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবে। একই সঙ্গে সি টেট কিংবা এসএসসির গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবে। শুরু করছি আজকের ক্লাস, আজকের ইভিএসের ক্লাস। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ভৌমজল বলতে বোঝানো হয় কাকে? বৃষ্টির জলকে, মাটির নিচের জলকে, সমুদ্রের জলকে বা নদীর জলকে? উত্তর কি হবে? নিশ্চয়ই প্রত্যেকেই জানে যে ভৌমজল বলতে বোঝানো হয় কি? মাটির নিচের জলকে। অবশ্যই মাটির নিচের জল হলো ভৌমজল। এখন একটু ভৌমজল সম্পর্কে জেনে নিই। আমি সাধারণত আগে ডেইলি ডোজে এই ধরনের ইভিএসের ক্লাস বা সমস্ত ক্লাসগুলো কিন্তু করাচ্ছিলাম। আমার মনে হয় সাবজেক্ট ওয়াইজ ক্লাসই তোমাদের ভালো লাগছে বেশি। ডেইলি ডোজে কিন্তু এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু আলোচনা করে দিতাম। এখন এই আলোচনাটাও তোমাদের কাছে কতটা গ্রহণযোগ্য লাগছে কি লাগছে না সেটাও কিন্তু তোমরা জানিও। আমি কিন্তু এই পুরো টোটাল 50টা যে সেট তৈরি করেছি ইভিএসের, সেই 50টা সেটের কিন্তু একটারই ডেসক্রিপশন ঠিকমতোভাবে রেখেছি। আদারওয়াইজ বাকি ডেসক্রিপশনগুলো কিন্তু আমি মুখে বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেসক্রিপশন, যেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখলে তোমরা কিন্তু একটা প্রশ্ন থেকে অনেক প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। যদি তোমাদের এরকম ডেসক্রিপশন পছন্দ হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো কথা হচ্ছিল ভৌমজলের। ভৌমজল আমাদের পৃথিবীর অবশ্যই একটা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়। তার কারণে এই ভৌমজলকেই আমরা পানীয় জলের একমাত্র স্বচ্ছ উৎস হিসেবে ব্যবহার করে থাকি। জনসংখ্যা বৃদ্ধি এবং তার সাথে সাথে আধুনিক পাম্পিং সিস্টেমের আবিষ্কারের ফলে কিন্তু মানুষ অতি সহজেই অবিবেচনা করে, একদম অবিবেচকভাবে প্রচুর পরিমাণে ভৌমজল কিন্তু উত্তোলন করে ফেলেছে। আমরা দেখছি এখন যে সমস্ত ফ্ল্যাট বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু আর কর্পোরেশনের জলের ওপর তারা কিন্তু ডিপেন্ড করে না, তারা কিন্তু স্যালো ওয়াটারই ইউজ করে থাকছে। অবশ্যই এখান থেকে কিন্তু তারা ভৌমজল যথেচ্ছভাবে তুলে নিচ্ছে। এইভাবে যথেচ্ছভাবে ভৌমজল উত্তোলন করার জন্য কি ঘটছে না, শিলা মধ্যস্থিত বিষাক্ত যৌগ আর্সেনিক কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এক প্রকার দ্রবীভূত পদার্থ উৎপন্ন করছে, যা পরবর্তীকালে ভৌমজল তলের উচ্চতা বৃদ্ধি পেলে সেই জলের সাথে সহজেই মিশে গিয়ে জলের আর্সেনিক দূষণ ঘটাচ্ছে এবং সেই দূষিত জল পানীয় জল হিসেবে সেচের কাজে ব্যবহারের ফলে পানীয়ের মাধ্যমে উৎপাদিত ফসলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে একটা চূড়ান্ত বিষক্রিয়া ঘটাচ্ছে। আর্সেনিক কিন্তু অন্যান্য যৌগগুলো যেগুলো আমরা প্রকৃতিতে একেবারে পাই সেরকমভাবে কিন্তু আর্সেনিক পাওয়া যায় না। ঠিক আছে, আর্সেনিক কিন্তু একেবারেই আমাদের খোলা প্রকৃতিতে পাওয়া যায় না। আর্সেনিক থাকছে মাটির তলায় এবং ভৌমজলের স্তর কমে যাওয়ার জন্য অক্সিজেনের সঙ্গে মিশে গিয়ে যখন সেটা একটা বিক্রিয়া করে একটা দ্রবীভূত পদার্থ তৈরি করছে, সেই পদার্থটা কিন্তু মিশে যাচ্ছে ভৌমজলের সাথে, আর তখনই কিন্তু আর্সেনিক দূষণ ঘটে যাচ্ছে। অতিরিক্ত পরিমাণে আর্সেনিক মিশলেই কিন্তু আর্সেনিক দূষণ ঘটছে এবং এর ফলে একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে পুরো জীবকুল। পরের প্রশ্নে চলে গেলাম, সালফার ডাইঅক্সাইডের প্রভাবে কি হয়? ফুসফুসে ক্যান্সার হয়, উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে, বকের ক্ষতি হয় এবং গ্রিন হাউস এফেক্টেড হয়।
উত্তর কি হবে? উত্তর অবশ্যই আমাদের চোখ বুঝে কিন্তু লিখে দিতে হবে, উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যায় সালফার ডাই অক্সাইডের প্রভাবে। এখন সালফার ডাই অক্সাইডের প্রভাব নিয়ে আমরা একটু আলোচনা করে নেব, যেহেতু আমি ডেসক্রিপটিভ পার্ট এরপর থেকে আর রাখিনি। তোমাদের যদি মনে হয় যে আগের কোশ্চেনের মধ্যে ডেসক্রিপটিভ পার্ট প্রত্যেক কোশ্চেনে রাখি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আদারওয়াইজ কিন্তু বেশি লেন্দি না করে আমি কিন্তু এই ডেসক্রিপটিভ পার্টটা তোমাদের আলোচনা করে দিয়ে চলে যাচ্ছি, তোমরা একটু শুনলেই কিন্তু সেটা হয়ে যাবে, ঠিক আছে? সালফার ডাই অক্সাইড নিয়ে একটা কথা যেটা মেন বলার দরকার, এর প্রভাবে কি ক্ষতিটা হয়, মানব দেহে কি ক্ষতি হয়। অবশ্যই কিন্তু ফুসফুস অ্যাফেক্টেড হয় এবং শ্বাসকষ্ট তৈরি হয়। কিন্তু উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ সালফার ডাই অক্সাইডের প্রভাবে অনেক বেশি পরিমাণে ঘটে। সবসময় যে সালফার ডাই অক্সাইড গেলে ফুসফুসে ক্যান্সার হয়ে যায় তা কিন্তু নয়, শ্বাসকষ্ট হয়। কিন্তু উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ অবশ্যই কিন্তু কমে যায়। এই প্রশ্নটা এখানেই কিন্তু কনফিউশন তৈরি করবে তোমাদের পরীক্ষার হলে, ঠিক আছে? একটু মাথায় রাখবে। আর এছাড়া সালফার ডাই অক্সাইড নিয়ে আরেকটা কথা বলা দরকার, সেটা কি না, তাজমহল এর কিন্তু রং ফেড হয়ে যাচ্ছে সালফার ডাই অক্সাইডের প্রভাবে। এই সালফার ডাই অক্সাইড শুধুমাত্র যে মানব শরীরে ক্ষতি করছে তা কিন্তু নয়, বা উদ্ভিদের ক্ষতি করছে অর্থাৎ জীবকুলের ক্ষতি করছে তা কিন্তু নয়, বিল্ডিং মেটেরিয়ালসের ওপরেও কিন্তু এর একটা এফেক্ট, ক্ষতিকর প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। আর এই সালফার ডাই অক্সাইডের বৈশিষ্ট্য হলো এটা সহজে কিন্তু নষ্ট হয়ে যায় না এবং বাতাসে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়ে সেখানেও কিন্তু দূষণ ঘটায়। কলকারখানার বর্জ্যের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক বেশি সালফার ডাই অক্সাইড পেয়ে গিয়ে থাকি আমাদের এই পরিবেশে, এবং অবশ্যই অত্যন্ত ক্ষতিকারক একটি পদার্থ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। CO, SO2 এবং NO হলো কি? CO অর্থাৎ কার্বন মনোক্সাইড, SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড এবং NO হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। তবে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইডও কিন্তু অত্যন্ত দূষণকারী পদার্থ, পরিবেশে কিন্তু মারাত্মক রকমের দূষণ ঘটায়। আমাদের প্রশ্ন হচ্ছে, এগুলি প্রাথমিক দূষণকারী পদার্থ না গৌণ দূষণকারী পদার্থ না প্রগৌণ দূষণকারী পদার্থ, নাকি এগুলির কোনোটিই নয়? দূষণকারী পদার্থ তো বটেই। উত্তর কি হবে? উত্তর অবশ্যই প্রাথমিক দূষণকারী পদার্থ, গৌণ নয়, প্রগৌণও নয়, একেবারে প্রাথমিক দূষণকারী পদার্থ। এগুলোর উপস্থিতি বাতাসে কিন্তু একটা মারাত্মক দূষণ নিয়ে আসে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমাদের দেশে বর্জ্য উৎপন্ন হয় কত শতাংশ? কত শতাংশ বর্জ্য আমাদের দেশে উৎপন্ন হয়? উত্তর দেখে নেব। উত্তর হয়ে যাবে 40%। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব পর্যটন অতি প্রাচীন ভাবনা, মধ্যযুগীয় ভাবনা, আধুনিক ভাবনা না প্রাগৈতিহাসিক ভাবনা? অর্থাৎ প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব পর্যটন। আমরা পর্যটন শিল্প বিভিন্ন জায়গায় গড়ে উঠতে দেখেছি এবং যেখানেই পর্যটন শিল্প গড়ে ওঠে সেখানে কিন্তু লোকজনের সমাগম ঘটে এবং লোকজনের সমাগম ঘটলেই কিন্তু সেখানে প্রকৃতির পরিবেশ কিন্তু যথেষ্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব পর্যটন কিন্তু ইদানিংকালে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই এটা প্রাচীন ভাবনা বা মধ্যযুগীয় ভাবনা তো হবে না, আধুনিক ভাবনাই হবে। আর প্রাগৈতিহাসিক ভাবনার তো কোনো কথাই নেই। পরের প্রশ্নে চলে যাচ্ছে। আর্সেনিক দূষণের কথা আমরা প্রথমেই বলছিলাম ভূগর্ভে থাকা আর্সেনিক দূষণের কথা কিন্তু আমরা বলছিলাম, তাই তো? এখন এর প্রধান উৎস কি? বৃষ্টির জল, নদীর জল, মাটির নিচের জল, পুকুরের জল। আমি বলেছিলাম না যে যদি ডেসক্রিপশন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করি তাহলে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পাওয়া যাবে। আমরা পড়েছিলাম কি? ভৌমজল। ভৌমজল কোথায় পাওয়া যায় এটা কিন্তু আমরা পড়েছিলাম। সেখান থেকে আমরা আর্সেনিক জানতে পেরেছিলাম। আর ঠিক সেই রেস ধরেই কিন্তু আমরা একটা প্রশ্ন এই সেটাই পেয়ে গেলাম, আর্সেনিক দূষণের প্রধান উৎস কি? উত্তর সকলেই পারবে। যারা প্রথম প্রশ্নটা দেখেছো, তার ডেসক্রিপশন দেখেছো, শুনেছো, তারা অনায়াসে বলতে পারবে, তাই না? মাটির নিচের জল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ডাল জাতীয় শস্য চাষ করলে মাটিতে বৃদ্ধি পায় কিসের পরিমাণ? হাইড্রোজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ না খনিজ লবণের পরিমাণ? এটা আর
দ্বিমত কিছুই নেই। আমরা জানি মটর গাছের তলায়, মটর গাছ হচ্ছে ডাল জাতীয় একটি শস্য। মটর গাছ চাষ করলে মাটিতে কি বৃদ্ধি পায়? অবশ্যই নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, তাই না? পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন শব্দ মাত্রায় শারীরবৃত্তীয় ক্ষতি বেশি হয়? কত ডেসিবেল? কত ডেসিবেল শব্দ মাত্রায় শারীরবৃত্তীয় ক্ষতি বেশি হয়? অবশ্যই 85 ডেসিবেল। 60 ডেসিবেলের ওপর উঠলে কিন্তু শব্দের প্রাবল্য মাত্রা অত্যন্ত বেড়ে যায়, আর 85 ডেসিবেলে কিন্তু শারীরবৃত্তীয় ক্ষতি তৈরি হয়ে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন নম্বর 10, যে ধানে আর্সেনিকের মাত্রা বেশি পাওয়া যায় সেটি হলো কি ধান? বোরো ধান। বোরো ধানে কিন্তু আর্সেনিকের মাত্রা বেশি পাওয়া যায়। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত, শতকরা কত? অবশ্যই এগুলো বেশি দেখার দরকারই নেই। নাইট্রোজেনের শতকরা পরিমাণ সব থেকে বেশি 77.17%, অক্সিজেন 20%, তাই তো? মনে আছে নিশ্চয়ই সকলের? উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 77.17%। চলে যাচ্ছে পরের প্রশ্নে, প্যান, PAN, প্যান, প্যানের পুরো নাম কি? প্যান কার্ড নয় কিন্তু, প্যান দেখে তোমরা প্যান কার্ডের কথা মনে করে ফেলো না। এখানে কিন্তু পরিবেশের ক্ষেত্রে প্যান বলতে বোঝায় পারক্সিটাইল নাইট্রেট। ঠিক আছে, প্যানের পুরো নাম। পরের প্রশ্নে চলে যাচ্ছে প্রশ্ন নম্বর 13, সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায় কি? তাপবিদ্যুৎ কেন্দ্র, চর্মশিল্প, কাগজ শিল্প না স্বর্ণশিল্প? অবশ্যই সব থেকে বেশি তাপীয় দূষণ কে ঘটাবে? তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না, তাই না? কিন্তু এই সোজা প্রশ্নটাই আমাদের ভুল হবে। আমরা কিন্তু ভাববো এত সোজা কি দেবে, অন্যগুলো হতে পারে, চর্মশিল্প তো হতে পারে, এই সমস্ত ভাববো। কিন্তু আমাদের প্রাথমিকভাবে চোখে যদি উত্তর ধরা পড়ে তাহলে আমরা নিজেদের ওপর কনফিডেন্স রেখে উত্তরটা কিন্তু করে আসব। ঠিক আছে, এটা কিন্তু প্রাইমারি টেটে বা SSC গ্রুপ ডি, গ্রুপ সিতে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেই থাকে, প্রায় ঘটে। খুব সোজা প্রশ্ন দেওয়া থাকে এবং আমরা ভাবি কি এটাই কি হবে উত্তর? বোধহয় নয়, অন্য কিছুও হতে পারে। এই ধরনের কনফিউশনে আমরা যাব না। আমাদের চোখে যদি উত্তর ধরা পড়ে যায় তাহলে আমরা অবশ্যই নিজেদের ওপর বিশ্বাস রেখে উত্তর করে চলে আসব এবং দেখব অধিকাংশ উত্তরই কিন্তু ঠিক হয়, এরকমভাবে কনফিডেন্সের সাথে যদি আমরা উত্তর করি। পরের প্রশ্নে চলে যাচ্ছে প্রশ্ন নম্বর 14, পৃথিবীতে যুদ্ধাস্ত্র নির্মাণে প্রতি বছর ব্যয়িত অর্থের পরিমাণ কত? 1000 বিলিয়ন ডলার। সত্যি আমাদের পরিবেশ সচেতনতা এতটাই কমে গেছে যে সারা বিশ্ব এখন পরিবেশ নিয়ে একটা সংকটের মধ্যে পড়েছে। আন্টার্কটিকায় আমরা দেখেছি যে বরফ কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে গলতে শুরু করেছে, আর বরফ গলে গেলেই সমুদ্রের জলের স্তর কিন্তু বাড়তে থাকবে। সমুদ্রের জলের স্তর মাত্র 3 মিটারও যদি বেড়ে যায় তাহলেও কিন্তু সমুদ্র তীরবর্তী বেশ কিছু অঞ্চল কিন্তু ডুবে যাবে, আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু তার থেকে বাদ যাবে না। তো যুদ্ধাস্ত্র নির্মাণের জন্য এত অর্থ ব্যয়িত হয়, কিন্তু পরিবেশের জন্য আমরা কতটুকু সচেতন সেটা নিয়েও কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়, তাই না? আর হিরোশিমা নাগাসাকির কথা আমরা প্রত্যেকেই জানি যে পারমাণবিক যুদ্ধাস্ত্র প্রথম ব্যবহারের ফলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? নিশ্চয়ই প্রত্যেকেই জানো, সিনকোনা গাছের মূল এবং ছাল থেকে। ওষুধি গাছ কুইনাইন যেমন তৈরি হয়, আরও অনেক ওষুধ কিন্তু তৈরি হয় সিনকোনা গাছ থেকে। সালোক সংশ্লেষ একটি রাসায়নিক বিক্রিয়া, আলোক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া, অজৈব আলোক বিক্রিয়া। কি হবে উত্তর? চট করে দেখে নেব, 16 নম্বর প্রশ্ন চলছে। আলোক রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, আলোক রাসায়নিক বিক্রিয়া হলো সালোক সংশ্লেষ। শুধুমাত্র আলোক দিয়ে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে না, অবশ্যই সেখানে একটা রাসায়নিক বিক্রিয়াও ঘটে থাকে। ওকে, প্লাস্টিকের ঠোঁয়া জাতীয় আবর্জনার প্রকৃতি হলো, আচ্ছা একটা কথা বলে রাখি, সালোক সংশ্লেষের অপোজিটে কি হয়? অর্থাৎ দিনের বেলায় গাছের পাতায় যেমন সালোক সংশ্লেষ হয়ে থাকে, রাতের বেলায় কি হয় তাকে কি বলে? শ্বসন। তাকে বলে কিন্তু শ্বসন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। প্লাস্টিকের ঠোঁয়া জাতীয় আবর্জনার প্রকৃতি হলো তরল, কঠিন, গ্যাসীয়, সান্দ্র। উত্তর হয়ে যাবে অবশ্যই কঠিন। তার কারণ প্লাস্টিকের ঠোঁয়া জাতীয় বা প্লাস্টিক জাতীয় যে কোনো পদার্থ কিন্তু এক ধরনের পদার্থ যা কোনোভাবেই নষ্ট করা যায় না। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব।
সাব অ্যালপাইন এক ধরনের মৃত্তিকা ভূমিরূপ বনাঞ্চল, মরু অঞ্চল। উত্তর অবশ্যই বনাঞ্চল, এক ধরনের বনাঞ্চলের নাম কিন্তু সাব অ্যালপাইন। অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধিকে কি বলা হয়? জনসম্প্রসারণ, উন্নয়ন, বিস্ফোরণ, জনজাগরণ। উত্তর জনবিস্ফোরণ, আমরা প্রত্যেকেই জানি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তেজস্ক্রিয় মৌল থেকে শক্তি উৎপাদনের ক্ষেত্রে কি দরকার হয়? খুব কম পরিমাণ মৌলের প্রয়োজন হয়, বেশি পরিমাণ মৌলের প্রয়োজন হয়? মৌলের সঙ্গে কয়লা পোড়াতে হয় না পেট্রোল পোড়াতে হয়? তেজস্ক্রিয় মৌল থেকে যখন আমরা শক্তি উৎপাদন করে থাকি, অবশ্যই খুব কম পরিমাণ মৌলের প্রয়োজন হয়। তেজস্ক্রিয় মৌল কিন্তু খুব কম পরিমাণ মৌল থেকেই আমরা অনেক বেশি পরিমাণ শক্তি কিন্তু উৎপাদন করতে পারি। সোনা গলানোর সময় কি নির্গত হয়? অপশনগুলো দেখেই খুব সহজেই তার অ্যান্সার কিন্তু ধরে নিতে পারবো। গোবর গ্যাস তো অবশ্যই হচ্ছে না, জৈব গ্যাসও নয়, অ্যাসিড গ্যাস হবে, তাই তো? প্রাকৃতিক গ্যাস তো নয়, অ্যাসিড গ্যাস সোনা গলানোর সময় নির্গত হয়। পরের প্রশ্ন চলে যাচ্ছে, গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর সবথেকে বড় ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত। সর্বাপেক্ষা বড় অটোস বা এ বি দুটোই, কোনটা হবে উত্তর? এ বি দুটোই। গ্রেট ব্যারিয়ার রিফ অবশ্যই সবথেকে বড় রিফ এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত এই গ্রেট ব্যারিয়ার রিফ। নাসার হিসেব অনুযায়ী প্রতি বছর বায়ুমণ্ডলে ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় গ্যাসের বৃদ্ধি পায়। ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু কি করে? মনে আছে নিশ্চয়ই প্রত্যেকের, সিএফসি, যেটা আমাদের ওজোন স্তরকে কিন্তু বিনষ্ট করে। যে ওজোন স্তর বায়ুমণ্ডলের মধ্যে থাকার জন্য কিন্তু আমাদের সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে বা ইউভি রেকে কিন্তু প্রতিহত করে থাকে। এবং ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু বিভিন্ন এসি রেফ্রিজারেটরে কিন্তু ব্যবহৃত হয় এবং সেটি বাতাসে সহজে ছড়িয়ে পড়ে এবং এর ফলে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ওজোন স্তর। এবং ওজোন স্তরের মধ্যে একটা গর্ত তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা ওজোন হোল বলি। আর এই কারণে কিন্তু সূর্যের ক্ষতিকারক ইউভি রে কিন্তু আমাদের পৃথিবীতে প্রবেশ করছে অনায়াসে। এর জন্য স্কিন ক্যান্সার অনেক বেশি বেড়ে গেছে। তো নাসা যে হিসেব করছে সেই হিসেব অনুযায়ী প্রতি বছর বায়ুমণ্ডলে সেই বিষাক্ত গ্যাস ক্লোরোফ্লুরোকার্বন এর বৃদ্ধি কত শতাংশ করে ঘটছে? প্রত্যেক বছর বাড়ছে একটু একটু করে। কত শতাংশ করে বাড়ছে? প্রায় 5% করে বেড়ে যাচ্ছে, 5% করে বাড়ছে। এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় যে এই মুহূর্তে না কমাতে পারলে তাহলে কিন্তু ওজোন স্তরের একটা ব্যাপক ক্ষতি ঘটবে। অবশ্যই আমাদের কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো এই নিয়ে যথেষ্ট সম্মেলন করেছে। আমরা সম্মেলনগুলো যখন পড়ব পরিবেশের ক্লাসে, তখন কিন্তু দেখে নেব কোন সম্মেলনে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, মহিলা রাষ্ট্রীয় কোষ কবে সংগঠিত হয়? মহিলা রাষ্ট্রীয় কোষ সংগঠিত হয় 1993 সালে। মহিলা রাষ্ট্রীয় কোষ কি? এটা কিন্তু মহিলাদের উন্নতির জন্য ভারত সরকারের উদ্যোগে নির্মিত একটি প্রকল্প, ঠিক আছে? 1993 সালে এটি সংগঠিত হয়। ভারতে মাথাপিছু অরণ্যের পরিমাণ কত? মাথাপিছু যত জনসংখ্যা আছে সেই জনসংখ্যাকে অরণ্যের পরিমাণ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে মাথাপিছু অরণ্যের পরিমাণ পাওয়া যায়, তাই তো? আর এই অরণ্যের পরিমাণটাই কিন্তু আমাদের দেশ কতটা পরিবেশ বান্ধব সেটা কিন্তু বোঝা যায় এই পরিমাণটা দেখেই। সেটা কত? মাত্র 2.4 হেক্টর। অপশানগুলোই রয়েছে খুব কম কম, তার মধ্যে কিন্তু 2.4 হেক্টর মাত্র ভারতে মাথাপিছু অরণ্যের পরিমাণ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন নম্বর 26। বাস্তুতন্ত্রের বিয়োজক হলো প্রাণী, উদ্ভিদ হবে, উদ্ভিদ এখানে লেখা হয়েছে, এখানে দ হবে, ঠিক আছে? প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, কোনটা? বিয়োজক। আমরা কিন্তু বললাম যে অবশ্যই পরিবেশের যে ক্লাসটা করিয়েছি সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্রের যে ক্লাসটা করিয়েছি আমি লিঙ্ক ডেসক্রিপশনে না হয় দিয়ে দেবো, সেটা কিন্তু একটু দেখো, বেশ কিছুদিন আগে করিয়েছি। সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নের আলোচনা করা হয়েছে। প্রাইমারি টেট, গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নিও। তো বিয়োজক কি?
যারা এই ক্লাস করেছে এবং অন্যরাও যারা জানে বাস্তুতন্ত্র সম্পর্কে, বিয়োজক হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া, তাই তো? বিয়োজক হলো কি? বিয়োজক হলো ডিকম্পোজার, যেগুলো হচ্ছে মৃত প্রাণী বা জীবকে যেগুলো পরিবেশের সাথে মিশিয়ে দেয়, তাই তো? পরের প্রশ্নে চলে আছে 27 নম্বর প্রশ্ন। বাড়ির ময়লা একটি পাত্রে জড়ো করা নিকটস্থ রাস্তার আবর্জনা সংগ্রহের পৌঁছে দেওয়ার কাজ কার? গৃহস্থের, পৌরসভার, পঞ্চায়েতের, সমাজসেবীদের। এটা কিন্তু একটা জেনারেল নলেজের প্রশ্ন, জেনারেল নলেজের, পরিবেশ ভিত্তিক জেনারেল নলেজ। প্রাইমারি টেটে হয়তো এই ধরনের প্রশ্ন আসবে না, কিন্তু অবশ্যই গ্রুপ সি গ্রুপটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কি হবে? কার? গৃহস্থের। রাস্তায় যেখানে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, এটা কিন্তু গৃহস্থেরই দায়িত্ব। সমতলের কত শতাংশ জমি বনাঞ্চলে থাকা বাঞ্ছনীয়? অর্থাৎ সমতলে আমাদের কত শতাংশ বনাঞ্চল থাকা বাঞ্ছনীয়, এটাই কিন্তু ঘুরিয়ে বলেছে, ঠিক আছে? কত শতাংশ? 33%। এটা বাঞ্ছনীয়, তা বলে থাকে এরকম কিন্তু ভাবার কোনো দরকার নেই। তার কারণ যথেষ্ট পরিমাণে বৃক্ষচ্ছেদনের ফলে আমরা কিন্তু একটা সংকটের মধ্যে অলরেডি পড়ে আছি, এটাই কিন্তু থাকা বাঞ্ছনীয়। কয়লা হলো এক প্রকার কঠিন জ্বালানি, গ্যাসীয়, তরল, অর্ধতরল জ্বালানি। এটা খুবই সোজা প্রশ্ন, কঠিন জ্বালানি। কঠিন জ্বালানি হলো কয়লা। পরের প্রশ্নে চলে যাচ্ছি। NWMC এর পুরো কথাটি হলো কি? ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কাউন্সিল। এর ওপর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে, তার কারণ পরিবেশকে সুরক্ষিত করার জন্য এদের কিন্তু ভূমিকা যথেষ্ট। খাদ্যের প্রয়োজনে প্রতিটি প্রাণী প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভর করে কার ওপর? উদ্ভিদের ওপর, মাটির ওপর, জলের ওপর, বায়ুর ওপর। আমি বলবো উদ্ভিদের ওপর, তুমি বলবে উদ্ভিদ তো মাটির ওপর নির্ভর করছে, আবার জল ছাড়া কিছুই হয় না, বায়ু ছাড়া কিছুই হয় না। কিন্তু ভালোভাবে দেখতে হবে খাদ্যের প্রয়োজনে, খাদ্যের প্রয়োজনে যখনই বলা হচ্ছে তখনই কিন্তু আমাদের খাদ্য পিরামিডের কথা একটু মাথায় নিয়ে চলে আসতে হবে। এবং খাদ্যের প্রয়োজনে খাদ্য পিরামিডের একদম নিচে কে থাকছে? অবশ্যই উৎপাদক। ঠিক আছে, অবশ্যই উৎপাদক। তাহলে উত্তর কি হয়ে যাচ্ছে? উদ্ভিদের ওপর নির্ভর করছে। প্রত্যেক প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর কিন্তু নির্ভর করছে। WHO পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন জনপ্রতি মোট জলের প্রয়োজন হয় কত লিটার? 135 লিটার। আবর্জনা স্তূপ থেকে ছড়ায় কি? প্লেগ, হিমোফ্লোবিয়া, ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া। কি ছড়ায়? অবশ্যই আমাদের যে রোগের নামগুলো রয়েছে তার মধ্যে থেকে কিন্তু প্লেগ আবর্জনা স্তূপ থেকেই ছড়ায়। সেখানে কিন্তু প্লেগ ইঁদুরবাহিত একটি রোগ, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর 34। মানুষ যত রকম রোগে ভোগে তার মধ্যে জলবাহিত রোগের পরিমাণ শতকরা কত? জলবাহিত রোগের পরিমাণ শতকরা কত ভাগ? 50 ভাগেরও বেশি, অর্থাৎ 50% বেশি রোগ মানুষের শরীরে হয়ে থাকে জলের জন্য। জলবাহিত বিভিন্ন রোগ কিন্তু হয়ে থাকে, যেমন আর্সেনিক দূষণের জন্য আমাদের রোগ হয়ে থাকে, সেরকম জলের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, ঠিক আছে? তাই জল কিন্তু পরিশুদ্ধ খাওয়া আমাদের অত্যন্ত যেমন দরকার, সেরকম পরিবেশের জল দূষণ কমানো সেটাও কিন্তু অত্যন্ত বেশি দরকার, এটারই ইঙ্গিত করছে কিন্তু। নিচে যেটি পর্ণমোচী প্রজাতির বৃক্ষ, অবশ্যই পর্ণমোচী অর্থাৎ কি? শীতকালে যেটা পাতা ঝরিয়ে দেয়, পর্ণমোচী, সরলবর্গীয় বিভিন্ন ধরনের আমরা প্রজাতির উদ্ভিদ কিন্তু দেখতে পাই। এখানে আমাদের অপশান অনুযায়ী পর্ণমোচী প্রজাতির উদ্ভিদ হলো পপলার, ঠিক আছে? 1951 থেকে 1981 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে বাঁধ প্রকল্পের জন্য অরণ্য নিধন হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, বাঁধের জন্য, শুধুমাত্র বাঁধ দেওয়ার জন্য অরণ্য নিধন হয়েছে। কত হেক্টর জমি? 5 লক্ষ হেক্টর জমি অরণ্য কিন্তু নিধন হয়ে গেছে 1951 থেকে 81 সালের মধ্যেই ভারতে এই বাঁধ প্রকল্পের জন্য। গৃহস্থলীর উনুন গ্যাস বার্নার থেকে নির্গত ধোঁয়ায় কি থাকে? হাইড্রোজেন, নাইট্রোজেন অক্সাইড, অক্সিজেন, মিথেন। অক্সিজেন তো থাকেই না, হাইড্রোজেন অবভিয়াসলি থাকছে না, তাহলে কি থাকে? নাইট্রোজেন অক্সাইড, যথেষ্ট ক্ষতিকারক কিন্তু। ক্লামাত হলো
এক ধরনের প্রাণী, ভাইরাস, আগাছা, ছত্রাক। কি? আগাছা। এক ধরনের আগাছা হলো ক্লামাথ। দিনের বেলায় বসতি এলাকায় শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত? আমরা বলছিলাম একটু আগে মোটামুটি 60 ডেসিবেলের ওপর থেকেই কিন্তু শব্দের প্রাবল্য মাত্রা বাড়তে থাকে। আর দিনের বেলায় বসতি এলাকায় যে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে লাইন ড্র করে দেওয়া হয়েছে, সেটা হলো 45 ডেসিবেল। দিনের বেলায় কিন্তু বসতি এলাকায় শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা এই মুহূর্তে নির্ধারণ করে দেওয়া হয়েছে 45 ডেসিবেল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 40। রাসায়নিক সারের প্রধান উপাদানগুলি কী কী? রাসায়নিক সারের উপাদানগুলো কিন্তু অবশ্যই রাসায়নিক সার নিয়ে আমরা আলোচনা করেছিলাম ডেইলি ডোজের, যেখানে আমরা পরিবেশ নিয়ে একটি সেশন করেছিলাম, যেখানে কিন্তু রাসায়নিক সার, জৈব সার এই নিয়ে যথেষ্ট আলোচনা করা আছে। তো রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো কী কী? নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এটা হচ্ছে রাসায়নিক সারের প্রধান উপাদান। ঠিক আছে, চলে যাচ্ছে পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 41। দেহের শক্তি উৎপাদনের জন্য কোষস্থ খাদ্যবস্তু কি হয়? প্রশমিত হয়, জারিত হয়, বিজারিত হয়, ক্ষারিত হয়? কি হয়? অবশ্যই জারিত হয়। তাই তো, শক্তি উৎপাদনের জন্য খাদ্যবস্তুকে জারণ হতে হয়। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় ক্যাডমিয়াম, আয়রন, নিকেল, সীসা। কি হয়? সীসা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়। এই জন্যই কিন্তু দূষণের ফলে যদি সীসা আমাদের শরীরে প্রবেশ করে প্রচণ্ড ক্ষতি করে, তার কারণ রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কিন্তু এটি বাধা দেয়। চলে যাচ্ছে পরের প্রশ্নে। শব্দের চেয়ে দ্রুত গতিতে আকাশে ওড়ে কি? জেট, কনকর্ড বিমান, সাধারণ বিমান, ফিট বিমান? কোনটা? অবশ্যই কনকর্ড বিমান। কনকর্ড বিমান শব্দের চেয়েও দ্রুত গতিতে আকাশে ওড়ে। সাংস্কৃতিক সম্পদ হলো কি? শ্রম দক্ষতা, সূর্যালোক, প্রযুক্তি ব্যবহার, বিদ্যুৎ। সাংস্কৃতিক সম্পদ কি? সাংস্কৃতিক পরিবেশটা পুরোটাই তৈরি হয় মানুষ দ্বারা নির্মিত। বিভিন্ন অঞ্চলের মানুষদের সংস্কৃতি থেকেই কিন্তু সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়। আর সাংস্কৃতিক সম্পদ যদি বলতে হয়, অবশ্যই হয়ে যাচ্ছে প্রযুক্তির ব্যবহার হলো সাংস্কৃতিক সম্পদ। ঠিক আছে, তৃণভোজী প্রাণীদের থাকে না কি? কোন ধরনের দন্ত তৃণভোজী প্রাণীদের থাকে না? অবশ্যই ছেদক দন্ত কিন্তু থাকে না। তার কারণ হচ্ছে যে তৃণভোজী প্রাণীদের, মাংসাশী প্রাণীদের মতো কারোর শরীর ছিঁড়ে কিন্তু খেতে হয় না, তাই তো, তাই ছেদক দন্ত থাকে না। 2025 খ্রিস্টাব্দে, পরের প্রশ্নে চলে গেছি। 2025 খ্রিস্টাব্দে পৃথিবীর মোট জনসংখ্যা হবে কত? মোটামুটিভাবে একটা অ্যাজাম্পশন করা যাচ্ছে। কত হতে পারে? না, 7.8 বিলিয়ন সারা পৃথিবীতে মোট জনসংখ্যা কিন্তু হতে চলেছে 2025 খ্রিস্টাব্দে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে তাপমাত্রা বৃদ্ধি ঘটায় কোন জাতীয় গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন তো অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি ঘটায় না। হাইড্রোজেন গ্যাসও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি ঘটায় না। অবশ্যই কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু তাপমাত্রার অত্যন্ত বৃদ্ধি ঘটিয়ে দেয়। সেই কারণে কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা গ্রিন হাউস গ্যাসের মধ্যেও পড়ছে। চলে যাচ্ছে পরের প্রশ্নে। ভারত সরকার উপভোক্তা সুরক্ষা আইন চালু করে কবে? কবে চালু করে? 1918 সাল থেকেই কিন্তু ভারত সরকার উপভোক্তা সুরক্ষা আইন অর্থাৎ কনজিউমার অ্যাক্ট কিন্তু চালু করেছে। যে কম্পাঙ্কে সবচেয়ে ভালো শোনা যায়, অবশ্যই কম্পাঙ্ক আর তীক্ষ্ণতা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তীক্ষ্ণতা শব্দের যে বৈশিষ্ট্যের জন্য চড়ার সুর আর খাদের সুরকে পৃথকভাবে চেনা যায়, অবশ্যই এটা কিন্তু আমাদের শোনার মধ্যে দিয়ে মস্তিষ্কে একটা ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি। ঠিক আছে, এটা কোনো ভৌত রাশি নয়, একে পরিমাপ করা যায় না। অন্যদিকে কম্পাঙ্ক হচ্ছে সনকের স্পন্দনের হার, অর্থাৎ 1 সেকেন্ডের সনক যতবার পূর্ণ স্পন্দন হয় সেই সংখ্যাই হয়ে যাচ্ছে কম্পাঙ্ক, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক। অবশ্যই এটা কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য নয়, এটি একটি ভৌত রাশি। তীক্ষ্ণতা কেবল সুরযুক্ত শব্দের ক্ষেত্রেই বোঝা যায়, তার কারণ সুর বর্জিত শব্দে কোনো রকম তীক্ষ্ণতা নেই। কম্পাঙ্ক কিন্তু সুরযুক্ত শব্দ বা সুরবর্জিত শব্দ উভয় শব্দের মধ্যেই কিন্তু পাওয়া যায়। তীক্ষ্ণতা অন্যদিকে যেটা হচ্ছে সেটা হলো কম্পাঙ্কের ফল। কম্পাঙ্ক হলো তীক্ষ্ণতার কারণ, তীক্ষ্ণতার কারণেই কিন্তু কম্পাঙ্ক তৈরি হয়, আর অন্যদিকে কম্পাঙ্কের ফলে কিন্তু তীক্ষ্ণতা ঘটে।
শব্দের তীব্রতা, স্থায়িত্ব প্রভৃতি বিষয়গুলির ওপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। শব্দের কত জোরে হচ্ছে, কতক্ষণ ধরে থাকছে, এর ওপর কিন্তু শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। অন্যদিকে শব্দের তীব্রতা, স্থায়িত্ব প্রভৃতি বিষয়গুলির ওপর কম্পাঙ্কের মান নির্ভর করে না, একেবারেই করে না। এখানে আরও দুটো প্রশ্ন, মানে আরও দুটো জিনিস যেটা আলোচনা করে নেওয়া খুব দরকার, সেটা হচ্ছে যে মশাদের গুঞ্জন, আমরা শুনেছি তো মশা একটা গুনগুন করতে করতে ওড়ে, অদ্ভুত ধরনের একটা ডানা ঝাপটানোর আওয়াজ তৈরি করে, তার কম্পাঙ্ক কিন্তু বাঘের গর্জনের কম্পাঙ্কের থেকেও বেশি। হ্যাঁ, মশার ডানার কম্পনে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক বাঘের গর্জনের কম্পাঙ্কের চেয়েও কিন্তু অনেক বেশি। ঠিক আছে, সেরকমই আমরা বলতে পারি যে মানুষের গলা স্বরতন্ত্রীর যে পর্দা থাকে সেখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে স্বরতন্ত্রী, যেহেতু পূর্ণবয়স্ক ছেলেদের ক্ষেত্রে স্বর মোটা হয়ে যায়, সেজন্য কিন্তু একটা ভারী শব্দ পাই, তাই তো। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু নরম থাকে বলে স্বরতন্ত্রী একটা হালকা শব্দ পাই। অর্থাৎ অনায়াসে বলা যায় পুরুষের গলা থেকে যে শব্দ আমরা পাই তার কিন্তু কম্পাঙ্ক কম, ফ্রিকোয়েন্সি কম। অন্যদিকে মেয়েদের গলা থেকে যে শব্দ আমরা পাই তার কিন্তু কম্পাঙ্ক অনেক বেশি। ঠিক আছে, তো আমরা কম্পাঙ্ক নিয়ে অনেক কথাগুলো বলে নিলাম, তার কারণ কম্পাঙ্ক নিয়ে এর পূর্বে কিন্তু আমরা একবারও আলোচনা করিনি, তাই শব্দের কম্পাঙ্ক একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, পরবর্তীতে আরও আলোচনা করব। জিনিসটা বুঝিয়ে দিলাম। তো যে কম্পাঙ্কের শব্দ সবচেয়ে ভালো শোনা যায় তা হলো কি? 2000 থেকে 5000 হার্জ। ওকে, লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি। লাস্ট প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সৌরজগতে জীবন ও জীববৈচিত্র্য আছে একমাত্র কোথায়? একমাত্র কোথায়? সবাই জানে পৃথিবীতে। এবার আমার একটা প্রশ্ন তোমাদের সকলের কাছে, তোমরা কি জানো যে সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কি? সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহের নাম হচ্ছে ডিমোস। ডিমোস হচ্ছে সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ। ঠিক আছে, এটা কিন্তু মঙ্গলের চারদিকে ঘোরে, অর্থাৎ মঙ্গলের উপগ্রহ। অন্যদিকে সবথেকে ছোটোর যখন কথা হলো তখন অবশ্যই সবচেয়ে বড় উপগ্রহ কার আছে বা কোনটা, সেটা কিন্তু প্রশ্ন আসতেই পারে। বৃহস্পতির অবশ্যই সবথেকে বড় গ্রহ যে বৃহস্পতি, তারই মধ্যে কিন্তু একটি উপগ্রহ রয়েছে সব থেকে বড়, যার নাম হচ্ছে গ্যানিমেড। গ্যানিমেড কিন্তু সব থেকে বড় উপগ্রহ আমাদের সৌরজগতের মধ্যে, যেটি আকারে বুধ গ্রহের থেকেও বড়। প্রায় 7 দিনে এটা কিন্তু বৃহস্পতির চারদিকে ঘুরে ফেলে। বৃহস্পতির প্রচুর উপগ্রহ রয়েছে, প্রায় 67টা উপগ্রহ, প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, যেগুলো বেশ কিছু আকারে ছোট এবং 4টে আকারে বেশ বড়। যে 4টে আকারে বড় সেই 4টের নাম হলো আয়ো, ইউরোপা, ক্যালিস্টো এবং গ্যানিমেড। আর গ্যানিমেড হচ্ছে সব থেকে বড়। আর এই 4টি উপগ্রহকে কিন্তু গ্যালিলিও উপগ্রহ বলা হয়। আসতেই পারে কিন্তু পরীক্ষায়, গ্যালিলিও উপগ্রহ কাদের বলা হয়? বৃহস্পতির 4টি উপগ্রহ কিন্তু গ্যালিলিও উপগ্রহ নামে বিখ্যাত, যে 4টে সব থেকে বড় অবশ্যই। আর সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে তার মধ্যে কিন্তু 4টি গ্রহ হয়ে যাচ্ছে পাথুরে গ্রহ এবং বাকি 4টি গ্যাসীয় গ্রহ। পাথুরে গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল অর্থাৎ মার্কারি, ভেনাস, আর্থ আর মার্স। আর অন্যদিকে যে 4টি গ্রহ গ্যাসীয় গ্রহ রয়েছে সেগুলো হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন অর্থাৎ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে, অনেকগুলো তথ্য কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা একটু শুনে নোট করে রেখো, অত্যন্ত ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু। একটু ভালো করে শুনো। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ এবং সবচেয়ে ছোট উপগ্রহ নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম গ্যালিলিও উপগ্রহ নিয়ে। গ্যালিলিও উপগ্রহ কাদের বলা হয়, কোন 4টেকে বলা হয়, তারা কোন গ্রহের উপগ্রহ, সেটাও কিন্তু আমরা আজকে জেনে নিলাম। এছাড়া আলোচনা করলাম কি, যে সৌরজগতে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। যে মেইন 8টা গ্রহ রয়েছে তাদেরকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। কি কি সেই নিয়েও কিন্তু আমরা মোটামুটি একটা তথ্য জেনে নিলাম। এই তথ্যগুলো কিন্তু তোমরা নোট করে রেখো। আজকে আমাদের সেশন এই পর্যন্তই।
50টা প্রশ্ন পরিবেশ বা ইভিএস থেকে আমরা আলোচনা করে নেওয়া। অবশ্যই বলাই বাহুল্য, আগেও বলেছি এখনও বলছি যে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং অবশ্যই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তোমরা কিন্তু নোট ডাউন করে রেখো বা ভালোভাবে কিন্তু শুনে একটু মাথায় রেখো, প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ধন্যবাদ লার্ন টুডের সঙ্গে থাকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে নিজেদের মতামত জানিও। একজন দুজন কেন, বাকিরা কেন জানাচ্ছে না? প্রত্যেকে কমেন্টে মতামত জানিও। আমি নিশ্চয়ই প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করব নিশ্চয়ই। আর যেটা বলি প্রত্যেক দিন সেটাই, চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ফার্দার ক্লাসের নোটিফিকেশনের জন্য। আর শুধু সাবস্ক্রাইব করো না, যারা সাবস্ক্রাইব করেও রেখেছো তারাও কিন্তু একবার একটু খেয়াল করে নিও বেল আইকনের অল কিন্তু প্রেস করা আছে কিনা। যদি না করা থাকে তাহলে একবার প্রেস করে নিও। তার কারণ ইতিমধ্যে আমরা বিভিন্ন ক্লাস প্রায় একদিন অন্তরই করাতে চলেছি, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে এখন অবধি ক্লাস করাচ্ছি না। তার কারণ অবশ্যই আমাদের প্রত্যেকেরই মন মেজাজ খারাপ, প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু যাই হোক, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি কিন্তু পরীক্ষা এসে যাচ্ছে, আর পরীক্ষা কিন্তু আমাদের মন খারাপের জন্য বসে থাকবে না, চলে এলে একেবারেই চলে আসবে। তাই প্রস্তুতি কিন্তু আমাদের থামিয়ে দিলে চলবে না। সঙ্গে থাকো লার্ন টুডের, আর বেল আইকন প্রেস করলে যেটা বলছিলাম তাহলে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তোমাদের একটা ক্লাসও কিন্তু মিস হবে না। ধন্যবাদ।